এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাবের শ্রেণী এবং হিসাব সমীকরণ সংক্রান্ত দিনাজপুর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে? এই যে এখানে দিনাজপুর বোর্ড 2022 সালের এই যে উদ্দীপকটা আমি উপস্থাপন করেছি, উদ্দীপকের ক নম্বরে বলেছে প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক সম্পদ মানে 1 তারিখে কি কি সম্পদ নিয়ে এসেছে। এই যে লক্ষ্য করি, জনাব খোকন 2021 সালের জানুয়ারি 1 তারিখে 40,000 টাকা নগদ আর 10,000 টাকার একটি যন্ত্রাংশ নিয়ে আসে। এই দুটি হচ্ছে প্রারম্ভিক সম্পদ। এই দুটো যোগ করে ক নম্বরের উত্তর হবে। তো যাই ক নম্বরের সমাধানের চেষ্টা করি। ক নম্বরের সমাধানের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু উপরে লিখে রাখলাম। কয়ের জন্য যেটুকু দরকার, 2021 জানুয়ারি 1 নগদ কত টাকা নিয়ে এসছে? 40,000 টাকা। আর খুচরা যন্ত্রাংশ কত টাকা? 10,000 টাকা। তাহলে নগদ আর খুচরা যন্ত্রাংশ এই দুটো যোগ করে মোট সম্পদ। এইভাবে আমরা ক নম্বরের সমাধান করতে পারি। ক নম্বরে বলেছিল প্রারম্ভিক সম্পদ মানে কি 1 তারিখের সম্পদ। আমার সামনে যারা আছে কোনো প্রবলেম আছে? বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে আমরা আবার উদ্দীপকে ফিরে যাই। উদ্দীপকের খ নম্বরে বলেছে জানুয়ারি 1, 10, 15, 18 তারিখের লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে হিসাবে শ্রেণী বিভাগ দেখাও। হিসাবে শ্রেণী বিভাগ মানে কি? প্রত্যেকটা হিসাবে দুইটা পক্ষ জড়িত থাকে। তো কোন কোন পক্ষ জড়িত, খালি পক্ষগুলো নির্ণয় করতে হবে। অনেক সহজ কিন্তু এটা। তো আমরা এই হিসাবের পক্ষ নির্ণয় করার জন্য এই ধরনের ছক অঙ্কন করতে পারি। তারিখ, সংশ্লিষ্ট হিসাব খাত, হিসাবের শ্রেণী। যদিও আমাদের এখানে বলেছে যে হিসাবের পক্ষসমূহ নির্ণয় করার পাশাপাশি হিসাবের শ্রেণী বিন্যাস করে আমরা এখানে দেখাবো, তাহলে আমাদের আরো সুবিধা হবে। তো লক্ষ্য করি কোন কোন তারিখ বলেছিল, সেই তারিখগুলো আমি উপরে লিখে রাখলাম। উদ্দীপকের সম্পূর্ণ আনা সম্ভব না, তাই উদ্দীপকের কিছু অংশ শুধুমাত্র এই ক্ষয়ের সাথে রিলেটেড যেটুকু সেটুকু আমি দুই দিকে রাখলাম। 2 তারিখ, 10 তারিখ, 15 তারিখ এবং 18 তারিখ। তো আমরা ধাপে ধাপে করি। প্রথমে 2 তারিখ, দোকান ভাড়া বাবদ 4,000 টাকা প্রদান করা হলো। দোকান ভাড়া বাবদ প্রদান করা হলো, তাহলে এখানে লিখবো 2021 জানুয়ারি 2। দোকান ভাড়া প্রদান করা হলো দুইটা পক্ষ, একটা হচ্ছে ভাড়া হিসাব আর একটা নগদান হিসাব। অথবা বলতে পারি ভাড়া খরচ হিসাব আর নগদান হিসাব। ওকে, তো আমরা ভাড়া হিসাব লিখতে পারি, ভাড়া হিসাব আর নগদান হিসাব, দুইটা পক্ষ। এই ভাড়া হচ্ছে খরচ বা ব্যয়, আর নগদান হিসাব সম্পদ। ভাড়া আর নগদান দুইটা পক্ষ। ভাড়াটা হচ্ছে ব্যয়, নগদানটা হচ্ছে সম্পদ। আমার সামনে যারা আছে তুলে নাও। এবার 10 নাম্বারটা পড়ি। মেশিন ক্রয় করেছে 50,000 টাকার, যার 20,000 টাকা নগদে অবশিষ্ট একটি প্রদেয় নোটে স্বাক্ষর করেছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মোট 50,000 টাকা, 50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হয়েছে, নগদে দেয়া হয়েছে 20,000 টাকা, আরো বাকি থাকে 30,000। সেই 30,000 টাকায় আমি একটা কাগজে স্বাক্ষর করেছি, সেটার নাম প্রদেয় নোট। সেই কাগজে লেখা আছে আমি এতদিন পরে টাকাটা পরিশোধ করতে বাধ্য থাকিব, বা এত মাস পরে টাকাটা পরিশোধ করতে বাধ্য থাকিব। এটা পাওনা দায়ের মতো, যাকে বলে প্রদেয় বিল বা প্রদেয় নোট। তাহলে এখন 3টা পক্ষ এখানে, একটা হচ্ছে মেশিন, আরেকটা হচ্ছে নগদ, আরেকটা হচ্ছে এই যিশুকৃত নোট, প্রদেয় নোট। 3টা পক্ষ এখানে লিখি। তারিখ লিখি 10 তারিখ। মেশিন হিসাবে একটা পক্ষ, নগদান হিসাবে একটা পক্ষ, আর প্রদেয় নোট হিসাব পক্ষ। তো মেশিন হিসাব সম্পদ, নগদান হিসাব সম্পদ, আর প্রদেয় নোটটা হচ্ছে দায়। প্রদেয় নোট আবার বলছি, লক্ষ্য করি, এটা প্রদেয় নোট। প্রদেয় নোটটা হচ্ছে দায়, মানে আমি যখন কারো কাছ থেকে জিনিসপত্র কিনি সে পাওনাদার, বাকিতে যদি কিনি তাহলে প্রদেয় হিসাব, পাওনাদার মানে। কিন্তু আমি যদি এটা কাগজে স্বাক্ষর করে দিই যে আমি 3 মাস পরে এই টাকা পরিশোধ করতে বাধ্য থাকিব, তাহলে একটা কাগজে যে স্বাক্ষর করে দিলাম আমি, ওই কাগজটার নাম প্রদেয় নোট। এটা ঋণের মতো, দায়ের মতো, পাওনাদারের মতো। পাওনাদার দায়, এই প্রদেয় নোটও দায়। আচ্ছা, এবার এইখানে এই দুটো করলাম। এবার তারপরে এই 15 তারিখ পড়ি। 15 তারিখে কি বলেছে? তিনি 1 বছরের প্রিমিয়াম বাবদ 2400 টাকা প্রদান করে। আচ্ছা, আমরা অঙ্ক করছি 1 মাসে, জানুয়ারি মাসে।
কিন্তু বীমা প্রদান করেছি 1 বছরে, তার মানে কি অগ্রিম, সেজন্য একটা পক্ষ হচ্ছে অগ্রিম বীমা, আর আরেকটা হচ্ছে এই নগদে তো প্রদান করছি, প্রদান মানে তো নগদ টাকার একটা পক্ষ, আরেকটা পক্ষ নগদান হিসাব, অগ্রিম বীমা হিসাব আর নগদান হিসাব। অগ্রিম বীমা সম্পদ, নগদান সম্পদ। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অগ্রিম বীমা কেন সম্পদ? অগ্রিম বীমা এই কারণে সম্পদ যে অগ্রিম বীমাটা হচ্ছে ব্যয় অগ্রিম আছে, ব্যয় যদি অগ্রিম থাকে তাহলে সেটি সম্পদ হয়। যেমন বেতন যদি অগ্রিম থাকে তাহলে সম্পদ, ভাড়া যদি অগ্রিম থাকে সম্পদ। অনুরূপভাবে এই অগ্রিম বীমাটাও ব্যয় অগ্রিম, সেই জন্য সম্পদ। আর নগদান হিসাব সম্পদ, এটা তো আমরা জানি, তাই না? এখানে মেশিন হিসাব সম্পদ, নগদান হিসাব সম্পদ, এগুলো তো আমরা জানি। আর প্রদেয়, কোনো কিছুর পাশে প্রদেয় লেখা থাকলে সেটি দায়। প্রদেয় নোট দায়, প্রদেয় হিসাব দায়, প্রদেয় ঋণ দায়, প্রদেয় বিল দায়, প্রদেয় খরচ দায়, any types of payable, that means প্রদেয়, that is liability, অর্থাৎ প্রদেয় হলেই সেটি দায় হয়। প্রদেয় মানে ভবিষ্যতে প্রদান করতে হবে। ওকে, অ্যাট লাস্ট 28 নম্বরে বলেছে পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করা হলো, এখনো পরিশোধ করা হয়নি। অর্থাৎ আমি পেপারে বিজ্ঞাপন দিয়েছি, পাবলিসিটি করেছি, টাকাটা এখনো শোধ করি না, তার মানে এই লেনদেনটা দ্বারা বকেয়া বিজ্ঞাপন বোঝায়। আবারও পড়ছি, লক্ষ্য করি, 18 তারিখ পত্রিকায় বিজ্ঞাপন প্রদান 2000 টাকা, এখনো পরিশোধ করা হয়নি। তার মানে কি বিজ্ঞাপন বিল বকেয়া রয়েছে। বিজ্ঞাপন বিল যদি বকেয়া থাকে, দুইটা পক্ষ, একটা হচ্ছে বিজ্ঞাপন খরচ, আর একটা হচ্ছে প্রদেয় হিসাব বা প্রদেয় বিজ্ঞাপন হিসাব। এখানে বিজ্ঞাপন হিসাবটা কিন্তু খরচ, ব্যয়, বিজ্ঞাপন, ভাড়া, কমিশন, মজুরি, বেতন, এগুলো সব ব্যয়, তাহলে বিজ্ঞাপনটা ব্যয়। আর প্রদেয়, ওই যে কিছুক্ষণ আগে বললাম, প্রদেয় থাকলে সেটি দায়, প্রদেয় হিসাবে এটি দায়। প্রদেয় হিসাবের আরেক নাম পাওনাদার। প্রদেয় হিসাব আধুনিক নাম, প্রদেয় হিসাবের পুরাতন নাম পাওনাদার। কি তোমরা বুঝতে পেরেছো সবাই? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। দেখি তোলা হয়েছে? এইভাবে আমরা হিসাবের শ্রেণী বিভাগ করতে পারি, হিসাবের পক্ষ সহ। এখন একটা কথা আছে, এখানে টাকা কোথাও লিখি নাই, টাকা লেখার দরকার নাই। তো আমাদের বলেছে পক্ষ নির্ণয় করতে, তো প্রত্যেকটা লেনদেনে কি কি পক্ষ আছে সেগুলো লিখে দিব, শ্রেণী সহ লিখে দেব। এই হচ্ছে খ নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নাম্বারে বলেছে জানুয়ারি 1, 2, 10, 30 তারিখের লেনদেন সমূহ ছক আকারে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। অর্থাৎ বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে হবে। তো যাই সমাধান করার চেষ্টা করি। তো আমি এই লেনদেনগুলো উপরে লিখে রাখলাম, যে কয়টা লেনদেন বলেছে। এই 1 তারিখে এত বড় লেনদেন, 2, তারপরে 10 এবং 31, এই কটা লেনদেন দুই দিকে লিখে রাখলাম। এদিকে 3টা লেনদেন, এদিকে 1টা লেনদেন। এগুলো দেখে দেখে আমি এখানে সমাধান করবো। আচ্ছা, ছকটা আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, দ্রুত লিখে দিলাম। কিভাবে ছকটা আঁকলাম লক্ষ্য করি। আমার সামনে যারা আছো আগে বুঝো, পরে তুলে নিও, সমস্যা নেই, সময় দিব তোলার। তারিখ এ বা সম্পদ সমান এল বা লায়াবিলিটি বা দায় প্লাস মালিকানা শর্ত, তোমরা জানি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে সম্পদ পাশে 1, 2, 3টা ঘর হলো কেন? ভালো করে লক্ষ্য করো। সম্পদ পাশে এইখানে এই 1 তারিখে আছে 2টা সম্পদ, নগদ আর যন্ত্রপাতি। 1 তারিখে কিন্তু 2টা সম্পদ, একটা নগদ আর একটা কি যন্ত্রপাতি, নগদ আর যন্ত্রাংশ বা খুচরা যন্ত্রাংশ। আচ্ছা, আর একটা সম্পদ আছে, সেটি হচ্ছে এই যে এই মেশিন। তাহলে আমাদের এই যে সম্পদ পাশে এ পাশে আমরা ঘর ছক আকারে কলাম আকারে ভাগ করব। ভাগ করার সময় খেয়াল রাখতে হবে আমাদের কি কি সম্পদ আছে, টোটাল অঙ্ক পড়ে দেখতে হবে। পড়ে দেখলাম 1 নম্বরে নগদ আছে, নগদ লিখেছি, খুচরা যন্ত্রাংশ আছে, খুচরা যন্ত্রাংশ লিখেছি, আর টোটাল পড়ে আরেকটা সম্পদ পেয়েছি এই মেশিন। এই অঙ্কে এই তথ্যে আর কোনো সম্পদ নাই, এখানে যে কটা আমাদের পড়তে বলেছে। এবার যায় দায় পাশে। দায় পাশে এখানে কোনো দায় নাই। এই যে এখানে প্রদেয় নোটে স্বাক্ষর করেছে না, প্রদেয় নোট তো দায়, প্রদেয় বিল
প্রদেয় নোটের আরেক নাম। প্রদেয় নোটের পুরাতন নাম হচ্ছে প্রদেয় বিল, আধুনিক নাম প্রদেয় নোট। প্রদেয় নোট একটা দায়। আর একটা দায় আছে না, মালিকানা সত্ত্ব আছে। মালিকানা সত্ত্ব বা মূলধন যাই বলি না কেন, এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। আচ্ছা, এবার লিখবো। লেখার সময় প্রথমে তো তারিখ লিখবো, তাই না? তারিখ 2021 হবে, এখানে 21 হবে, 22 বলে দেওয়া আছে, 21 হবে। আমি পরে ঠিক করে দিব, এটা 21 তারিখ হবে। 21 সালের এই জানুয়ারি 1 তারিখে কি বলেছে? নগদ 40,000 টাকা নগদের ঘরে লিখবো। খুচরা যন্ত্রাংশ 10,000 টাকা খুচরা যন্ত্রাংশের ঘরে লিখবো। মেশিনটা এখন লিখবো না, পরে লিখবো। এই দুইটা যোগ করে মূলধনের ঘরে লিখবো। পাশে লিখবো মন্তব্যের ঘরে প্রারম্ভিক মূলধন। আচ্ছা, এখন এরপরে আমরা পরের লাইনে লিখবো 2 তারিখ। 2 তারিখ ভালো করে লক্ষ্য করি, দোকান ভাড়া পরিশোধ। আচ্ছা, দোকান ভাড়া পরিশোধ করলে দুইটা পক্ষ, একটা ভাড়া আর একটা নগদ। ভাড়া যদি পরিশোধ করা হয় খরচ হয়, খরচ হলে মূলধন কমে। আর নগদে যেহেতু প্রদান করা হয়েছে, প্রদান মানে নগদ। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো কোথাও নগদ লেখা নাই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে প্রদান করা হলো, প্রদান করা হলো, প্রদত্ত হলো, দেয়া হলো, তার মানে নগদে। তাহলে নগদ টাকা কমবে, 4,000 টাকা নগদ থেকে মাইনাস করব, ব্র্যাকেট দিলে মাইনাস হয়। এবার ভাড়া খরচ ব্যয়, খরচ হলে মূলধন কমে, মালিকানা কমে, এই মালিকানার সাথে বিয়োগ করব, পাশে লিখবো ভাড়া খরচ। এখন এই দুটো যোগ করে নিচে জের করতে হয়, কিন্তু ইন্টারমিডিয়েটে জের না করলেও হবে। আমরা যখন এসএসসিতে করেছি তখন 2 লাইন করে করেছি, এখানে উদ্বৃত্ত নির্ণয় করেছি। উদ্বৃত্ত না করে একবারে লাস্টে ব্যালেন্স করে দিলে হবে, কেন আমাদের এখানে বলেছে প্রভাব নির্ণয় করতে। তো কোন লেনদেনে কি প্রভাব পড়ে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি ছকের মাধ্যমে, লাস্টে যোগ বিয়োগ করে মিলে গেলেও হবে। এবার আসি 10 তারিখটা ভালো করে লক্ষ্য করি। 10 তারিখের মধ্যে 3টা আইটেম আছে। 10 তারিখ কি বলেছে? মেশিন ক্রয় করা হয়েছে 50,000 টাকা, নগদে পরিশোধ করা হয়েছে 20,000 টাকা। নগদে পরিশোধ করলে নগদ টাকা কমবে না বাড়বে? বলো, কমবে। নগদ থেকে মাইনাস করলাম 20,000 টাকা। এই মেশিন 15,000 টাকা দ্বারা কি বাড়বে না কমবে? মেশিনে আসতেছে, বাড়বে। তো মেশিনের ঘরে যোগ করবো 50,000। 15,000 টাকার মেশিন কিনে নগদে দিলাম 20,000 টাকা, এখনো পাবে কত? 30,000 টাকা। সেই 30,000 টাকার প্রদেয় নোটে স্বাক্ষর করেছি, তার মানে কি দায় বৃদ্ধি পেয়েছে 30,000 টাকা। আমি আবার একবার বলছি, লক্ষ্য করি, মোট যত টাকার মেশিন কিনেছে সেটা মেশিনের ঘরে যোগ করব, আর যত টাকা নগদ প্রদান করেছে নগদের সাথে মাইনাস করব, আর যেটা বাকি আছে ওটা পাবে আমার কাছে, দায় সৃষ্টি হবে। তাই এই দায়ের ঘরে লিখবো প্রদেয় নোটের নিচে, এখানে মূলধনের কিছু যাবে না, এবং এইখানে এই মন্তব্যের ঘরে কিছু লিখবো না। তাহলে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মন্তব্যের ঘরে কখন লিখবো? মন্তব্যের ঘরে তখনই লিখবো যখন দেখবো মূলধনে যোগ বিয়োগ হচ্ছে, মালিকানার সত্ত্বে যোগ বিয়োগ হচ্ছে। শুধুমাত্র মালিকানার সত্ত্বে যে আইটেমগুলো প্লাস মাইনাস হবে তার জন্য এখানে ব্যাখ্যা লিখবো, মন্তব্য লিখবো। এটা কিন্তু নিয়ম, খেয়াল রাখবো। এইবার আসি 31 তারিখ, 31। 31 তারিখে বলেছে মোবাইল সেবা বাবদ এ মাসে 24,000 টাকা পাওয়া গেল। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান, আমরা এই মোবাইল সার্ভিসিং এর ব্যবসা করে এই অঙ্কটা, এই মালিক তো মোবাইল সার্ভিসিং এর ব্যবসা করে, মানে কি মোবাইলের কাজ করে দিয়ে টাকা পাইছে, তাই ইনকাম হয়েছে। ইনকাম মানে কি আয়, এবং পাওয়া গেছে। প্রদত্ত হলে যেমন নগদ থেকে বিয়োগ হয়, পাওয়া গেলে নগদের সাথে যোগ হবে। পাওয়া গেল মানে কি নগদ পেলাম, আর এইটা কি আয়, একটা পক্ষ নগদ আর একটা পক্ষ আয়। তো এখানে আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে, এবং এখানে আমরা লিখতে পারি সেবা আয়। ওই যে কিছুক্ষণ আগে বললাম যেগুলি মূলধনের সাথে যোগ বিয়োগ হবে, মালিকানার সাথে যোগ বিয়োগ হবে, তার এখানে বিবরণ লিখবো, অন্যগুলো লিখবো না। কি বুঝতে পেরেছ? এইবার শেষে আমরা কি করব? যোগ করব, মোট নির্ণয় করব। এইটা প্লাস, এইটা প্লাস, মাঝখানে দুটো মাইনাস, তাহলে এটা যোগ করে এই দুটো বিয়োগ করে এই টাকাটা পাবে। যদি যোগে ভুল না হয় তাহলে ঠিক আছে, তোমরা চেক করবা। এই 10,000 টাকা নিচে লিখবো, এই 50,000 টাকা নিচে লিখবো, এই 30,000 টাকা নিচে লিখবো, এটা যোগ করে এটা বিয়োগ করে এইখানে লিখবো এই মোট।
এবার সমতা মানে দুই দিকে আমাদের মিলে যাবে। এই তিনটা যোগ করে 40, 50 আর 10 1 লক্ষ টাকা এখানে লিখবো, এবং এই দুটো যোগ করে 1 লক্ষ টাকা এখানে লিখবো। দুই দিক সমান, ডাবল দাগ দিয়ে দিব, দুই দিক মিলে যাচ্ছে। এইভাবে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে পারে। আর তোমরা যারা প্রতি 2 লাইন করে বানিয়েছে উদ্বৃত্ত নির্ণয় করবে আগের মতো, তাও হবে, সমস্যা নেই, হবে। আবার এভাবে করলেও হবে। আমি এইখানে উদ্বৃত্ত নির্ণয় করতে গেলে এখানে অল্প জায়গায় ধরবে না, সেজন্য আমি প্রতি লাইনে লাইনে উদ্বৃত্ত না করে একবারে লাস্টে যোগ বিয়োগ করে মিলিয়ে দিয়েছি। এভাবে করলেও হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটা একটা করে বোর্ড সমাধান করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে অল্প সময়ের মধ্যে। আজকের ক্লাসটি একটু লম্বা